নমস্কার শ্রোতাগণ, চলে এসেছি ফিরোজা গল্পের চতুর্থ পর্ব নিয়ে। কুহু বলা শুরু করল। শুক্রবার, খুবই শুভ দিন। বাকি ৫-১০টা দিনের মতোই স্বাভাবিক দিন, শুধু ফিরোজার জন্যেই বিশেষ, কারণ আজ সাজিদ আসবে। কুহু গোসল করে ফিরোজা রঙের শাড়ি পরল। একটু সাজুগুজু করলে কি হয়? কুহু ভিজা চুলেই একটু সাজল। সাজিদ আসবে বিধায় সে হাতে মেহেন্দি দিয়েছে। কলিং বেল বাজল। নিশ্চয়ই সাজিদ চলে এসেছে। কুহু কানে ঝুমকা লাগাতে লাগাতে ঘড়ির দিকে তাকালো। ৯টা ৭ বাজে। ঝুমকাটা লাগাতে একটু সময় লাগলো। তারপর দরজা খুলল। প্রথম কাজই জড়িয়ে ধরা, তবে সাজিদ আজ আর জড়িয়ে ধরল না। উত্তেজিত হয়ে ভিতরে ঢুকে বলল, সে কোথায়? কুহু বিস্মিত হয়ে বলল, কে? চিনতে পারছিস না এখন? ভাব ধরছিস আমার সামনে? তোর প্রেমিকের কথা বলছি, রনির কথা। কথাটি বলল সাজিদ। রনি ভাইয়া আমার প্রেমিক হতে যাবে কেন? রনি ভাইয়া তো... এমন সময় ওয়াশরুম থেকে বেরিয়ে এলো রনি, গায়ে শুধু টাওয়াল দেওয়া। সাজিদের রাগ বাড়ল। তোর প্রেমিক না, তাহলে এখানে কেন? আমি সত্যিই জানি না। ভাইয়া আপনি এখানে কেন? কিভাবে এসেছেন? কথাটি বলল কুহু। রনি বলল, নাটক করছো কেন? ধরো তো পড়েই গেছি। তাহলে সত্যিই বলো, কাল রাতে তুমিই তো ডেকেছিলে। সাজিদ বলল, ছি ফিরো, ছি। এই, আপনি মিথ্যা বলছেন কেন? সাজিদের হাত ধরে বলল, বিশ্বাস করো, উনি মিথ্যা বলছে। আমি এ বিষয়ে কিচ্ছু জানি না। সাজিদ হাত ছাড়া দিয়ে বলল, কিচ্ছু জানো না? তাহলে জুতা কার? রনি পরে দেখালো জুতাটা তার। তার হবেই তো, কারণ জুতাটা তো সত্যিই রনির। কুহু ভার্সিটিতে যাওয়ার সময় নন্দিনীকে চাবি দিয়ে যায়। সেই হয়তো এসেছিল রনিকে নিয়ে। তুমি বিশ্বাস করো সাজিদ, আমি কিচ্ছু করিনি। আমার পবিত্র ঘরটাকে কেন অপবিত্র করলে ফিরো? আমায় তুমি ভালোবাসোনি বলতেই পারতে, চলে যেতাম। কেন প্রতারণা করলে এভাবে? আম্মু ঠিকই বলেছিল, তুমি আমার টাকার জন্যই আমার জীবনে এসেছিলে। কুহু অঝরে কান্না করেছিল। যে পাপ সে করেনি, সে পাপের জন্য পা ধরে ক্ষমাও চেয়েছিল। তবে কোনো লাভ হয়নি। প্রচুর অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল সাজিদ কুহুকে। সাজিদ একবারও ভাবেনি চাবিটা শুধু তার কাছে না, তার মায়ের কাছেও আছে। একবার যদি এই কথা চিন্তা করতো, তবে হয়তো সে আমারই থাকতো। কুহু কাঁদছে। বহুদিন পর সে কাঁদছে। বুকে ব্যথাও বাড়ছে। তবে কোথায় যেন এক টুকরো শান্তি অনুভব করলো কথাগুলো বলতে পেরে। দীপ্তি কুহুকে জড়িয়ে ধরে আছে। জানিস আপি, এগুলো শুধু আমাকে তাড়ানোর এক পরিকল্পনা ছিল, তা আমি বুঝতে পারি ১ সপ্তাহ পরে, সিসিটিভি ফুটেজ দেখে। এটা অবশ্য রনি আমাকে দিয়েছিল। তবে সব ধ্বংস করে উপকার করলে কোনো লাভ আছে? ফুটেজে দেখা যাচ্ছে রনি পিছনের দরজা দিয়ে ঢুকেছে। তার হাতে চাবি স্পষ্ট। সে ঘরে ঢুকেছে ঠিক ৯টা ৫-এ। এটা কখনো দেখাসনি সাজিদকে? না। দেখ, ছোট ছোট ভুল জীবনে হয়েই থাকে। ছোট্ট একটা ভুল বুঝাবুঝি নিয়ে এত বড় কাহিনী করার কোনো মানে হয় না। তুই ফুটেজটা সাজিদকে দেখা। ভেবেছিলাম দেখাবো, যদি না সাজিদ এমনটা করতো। আকন্দবিলা থেকে চলে আসার পর আমি ছোট্ট একটা বাসা নিয়েছি। ২ রুমের ছোট বাসা, টিন সেট বিল্ডিং। মোটামুটি ভালোই গুছিয়ে ফেলেছি। মা রুনাকে পাঠিয়েছে আমার সাথে থাকার জন্য। রুনার জন্য একটু হাসি খুশি ছিলাম। একদিন কলিং বেল বাজলো, সাথে সাথে দরজায় টোকা পড়ল। কুহুর এই নতুন বাসা কেউই চিনে না, তাই পরিচিত মানুষ আসার সম্ভাবনা ক্ষীণ। কুহু তাই বেশ কৌতূহল নিয়ে দরজা খুলল। সামনে আর কেউ না, স্বয়ং সাজিদ। কুহু মনে হলো সাজিদ হয়তো সব জেনে তার কাছে ক্ষমা চাইতে এসেছে, তাকে আবার ফিরিয়ে নিতে এসেছে। তবে সাজিদ হাত দিয়ে ইশারা করে আর্মিদের ভিতরে প্রবেশের নির্দেশ দিল। তন্ন তন্ন করে তারা যেন কি খুঁজছে। কুহু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল শুধু। রুনা বাসায় নেই, চাল ডাল কেনার জন্য বাইরে গেছে। দেখে মনে হচ্ছে খুঁজছে কম, ভাঙচুর করছে বেশি। কুহু প্রতিবাদ করল না, শুধু তাকিয়ে রইল। ভাঙচুরের সর্বোচ্চ তাণ্ডব লীলা দেখাচ্ছে সাজিদ। সে বেছে বেছে নিজের দেওয়া জিনিসগুলো নষ্ট করছে। একটা কাচের শোপিস আছাড় দিয়ে ভাঙলে তার কিছু খণ্ড গিয়ে কুহুর গালের এক পাশে কেটে গেল। মৃদু স্বরে কুহু শুধু একবার আহ উচ্চারণ করল। থেমে গেল সাজিদ। এর মধ্যে খবর এলো যা সে খুঁজছিল তা বাসায় আছে।
সৈন্যরা এসে বলল, কোথাও ডায়মন্ডের রিং পাওয়া যায়নি। কুহুর বুক ফাটল, তবু মুখ ফুটল না। সেদিন থেকে কান্নাও থেমে গেল। ততক্ষণে রুনা এসে কান্নাকাটি শুরু করেছে। আফা আম্মারে একটা ফোন দে। আবার কই? কথাটি বলল রুনা। কুহুর শক্ত কণ্ঠ শোনা গেল, না। সাজিদ বেরিয়ে যাওয়ার সময় টেবিলে একটা এটিএম কার্ড রাখলো। তারপর বেরিয়ে যেতে যেতে শুনতে পেল, রুনা। জি আফা। কার্ডটা কোনো ভিখারিকে দিয়ে আয়। রুনা বাইরে গিয়ে আবারও ফিরে এসে বলল, দিয়ে আইসি আফা। ভালো করেছিস। কারে দিছি জানো আফা? কুহু চুপ করে রইল। যে লোকটা খালি পোশাকে ছিল তারে। কারণ এত ক্ষমতা আছে, টাহা আছে, তার একটা আংটির জন্য ভাঙচুরকরণ লাগে। কুহু বেশ কিছুক্ষণ অবাক দৃষ্টিতে দেখছিল রুনাকে। আবার একটা কথা কই, বল। আহেন আমরা পুলিশের কাছে যাই, যাইয়া একটা রিপোর্ট কইরে আহি। আইনের লোককে কখনো আইন দিয়ে ঠেকানো যায় না রে রুনা। একটা হতাশা দীর্ঘশ্বাস ফেলল কুহু। তাহলে তুই এখন কি করতে যাচ্ছিস? কথাটি বলল দীপ্তি। কুহু বলল, কিচ্ছু না, যেমন আছে তেমনই থাকবে। দীপ্তি বলল, তুই ফুটেজটা দেখাবি না? দেখাবো না কেন, দেখাবো, অবশ্যই দেখাবো। তবে ওর অষ্টম বিবাহবার্ষিকীতে, অথবা সাজিদের মরার আগে, অর্থাৎ শেষ বয়সে, যাকে ধুকে ধুকে মরে। কিন্তু মনে রাখিস, কসম দিছস, কোনো চালাকি করার চেষ্টা করবি না। যা দরজা খোলাবি, মা আসছে। কথাটি বলল কুহু। দীপ্তি সত্যিই খেয়াল করেনি। দরজাটা খুলে দেখে সত্যিই মা এসেছে। কুহুর মা কুহুকে খাইয়ে দিচ্ছে। কুহুও চুপচাপ খাচ্ছে। কে জানে এমন দিন আবার কখনো আসবে কিনা। অবশেষে সব ছেড়ে নতুন গন্তব্যের জন্য চুপি চুপি গাড়িতে উঠল কুহু। 2 ঘন্টা পর ফ্লাইট। সে এখন ঢাকার অদূরে অবস্থান করেছে। গাড়ি চলছে স্বাভাবিক গতিতে। কুহু বিয়ের কার্ডটা খুলল। কনের নাম জান্নাতুল জেমি ও বরের নাম সাজিদ আকন্দ। উভয় লেখায় ঝলমল করছে। 2 লাইন গান গাইতে মন চাচ্ছে। গাইবে না করে গুনগুনানো শুরু করলো। গান তার ইমোশনকে প্রতিফলন করছে স্পষ্টভাবে। 2 চোখ আমার অন্ধ হোক, বন্ধুর পাশে অন্য লোক, কেমন করে সইব আমি এমন অবিচার। আল্লাহ তো তার চোখ অন্ধ করবে না, তাই সে নিজেই চলে যাচ্ছে, যাতে দূরে কোথাও অন্ধের মতোই থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ফিরোজা গল্পের 4র্থ পর্ব। পরবর্তী পর্ব জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।